প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। ওকে, আজকে বুঝতেই পারছো স্ট্রং রুটস থেকে টেক্সচুয়াল গ্রামার করাবো। তা টেক্সচুয়াল গ্রামার কি তোমরা জানো যে তোমাদের যে পাঠ্য গদ্য বা পদ্যগুলো আছে সেখান থেকে যে গ্রামারগুলো তুলে দেওয়া হয় পরীক্ষা সেগুলোই টেক্সচুয়াল গ্রামার। কিন্তু প্রশ্নটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ টেক্সট থেকেই কেন গ্রামারগুলো তৈরি করে? হোয়াট ইজ দ্য রিয়াল রিজন বিহাইন্ড ইট? দেখো, বোর্ড চায় তুমি যে গদ্য বা পদ্যগুলোর যে কনসেপচুয়াল ক্লারিটি, ঠিক আছে, বিষয়গত বা যে গভীরতা, যে ভাবনা, ঠিক আছে, তার সঙ্গে তুমি ল্যাঙ্গুয়েজটা ইন্টিগ্রেটেড ওয়েতে শেখো। এটা শোনো, কোনো পড়া যখন আমরা পড়ি ল্যাঙ্গুয়েজ তো তার ওতপ্রোতভাবে তার সঙ্গে জড়িত। তাই তুমি যখন কোনো একটা গদ্য বা পদ্য বা শর্ট স্টোরি নোভেল যাই পড়ো, সেটা একটা ভাষায় রচিত। সেই ভাষাটা যদি আমি ঠিকঠাক আমার নলেজ না থাকে তাহলে তো আমার সাহিত্যটাও ঠিকঠাক পড়তে পারবো না, তাই তো? তাই ভাষাটা কোনো কনসেপচুয়াল ক্লারিটি অর্জনের সঙ্গে সঙ্গে তুমি যদি ল্যাঙ্গুয়েজটাকে ইন্টিগ্রেটেড হতে শেখো, সেটা কিন্তু তোমার শিখনের যে জায়গাটা সেটা আরও বেশি পূর্ণতা পেল, তাই তো? আর এই কারণেই বোর্ড কিন্তু অন্য কোনো সোর্স থেকে দেয়নি, তোমার বই থেকে গ্রামার দিয়েছে। অর্থাৎ তারা কি চায়? তারা চায় তুমি যাতে বুঝে ওই ছোটো গল্পগুলো পড়ো, ওই কবিতা পড়ো। ওকে, তা সেই কারণেই কিন্তু এই অবতারণা। ওকে, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, টেক্সচুয়াল গ্রামার অনেক হয়, ন্যারেশন হয়, ভয়েস চেঞ্জ হয়, ডু অ্যাজ ডাইরেক্টেডের মধ্যে কমপ্লেক্স সিম্পলস পড়ে, নেগেটিভ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করা এসব পড়ে, অনেক রকমের আছে। তা একটা ভিডিওতে আমি যদি বলি টেক্সচুয়াল গ্রামার সব করিয়ে দেবো, সেটা একটা অবাস্তব ব্যাপার হবে। ওকে, তাহলে টেক্সচুয়াল গ্রামারের আমি যেভাবে সিরিজটা শুরু করার আমার ইচ্ছা আছে বা করব, সেটা হচ্ছে তোমাকে এক একটা পার্ট ধরে গ্রামারের আমি কনসেপচুয়াল ক্লারিটি আগে দেবো, তারপরে সেই ওরিয়েন্টেড কয়েকটা প্র্যাকটিস করাবো। তাহলে কি তোমাদের বেসিক ব্যাপারটা যদি তোমাদের মাথায় থেকে যায় তাহলে গ্রামারে, তাহলে তোমরা সেই টেক্সচুয়াল গ্রামারটা ক্যাটাগরিক্যালি করো। এটা পাঁচটা, এটা কমপ্লেক্স করালাম, এটা ন্যারেশন করালাম, ভয়েস করালাম, এটা মাথায় কিছু নিতে পারবে না। হয়তো নিতে পারবে যারা একটু অ্যাডভান্স লেভেলে, যারা ইংরেজি একটু ভালো পারে তারা, কিন্তু যারা বিগিনার লেভেলে রয়েছে তাদের কাছে কিন্তু সমস্ত গ্রামার একসঙ্গে করলে তারা বুঝতে পারবে না কিছু। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে গিয়ে যে মেক ইট কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে করে, অর্থাৎ কোনো বাক্য সিম্পল সেন্টেন্সে দেওয়া থাকলে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্সে কীভাবে করা হয়, ঠিক আছে, বা কম্পাউন্ডে দেওয়া থাকলে সিম্পলে কী করে, কমপ্লেক্সে কী করে করা হয়। তা এবার ভালো করে খেয়াল করো, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। অনেক ছাত্রছাত্রীর ধারণাই নেই যে হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স, দ্য ডেফিনেশন অফ কমপ্লেক্স সেন্টেন্স। এটা যদি ধারণাটা না থাকে, আমাকে বাক্য করতে বলছে কমপ্লেক্স সেন্টেন্স করো, আমি কমপ্লেক্স সেন্টেন্স খাই না, মাথায় দেয় কিছুই জানি না, তাহলে আমি কি করে করব? আমাকে তো একটা ডেফিনিটভাবে জানতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সের এই ফিচার্সগুলো থাকে। কমপ্লেক্স সেন্টেন্সের ফিচার্সগুলো যদি তুমি না জানো তাহলে তুমি কি করে চেঞ্জ করবে, তুমি টার্ন ওভার কী করে করবে, কনভার্ট করার প্রশ্নই ওঠে না। ওকে, তাহলে আজকে আমরা প্রথমে জানবো যে কমপ্লেক্স সেন্টেন্স কী এবং আর এই ফিচার্সটা কী। দেখো, কমপ্লেক্স সেন্টেন্স কিছুই না। কমপ্লেক্স সেন্টেন্স ক্লজের নাম শুনে থাকতে পারো, ক্লজ কিছুই না। ক্লজ হচ্ছে গিয়ে ক্লজেরই একটা পার্ট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার দেখো, ক্লজ কি? ক্লজ হচ্ছে কি একটা বড় বাক্য, তার মধ্যে যে ছোট ছোট সিম্পল সেন্টেন্সগুলো থাকে ওগুলোকে এক একটা ক্লজ বলে। অনেকগুলো সিম্পল সেন্টেন্স বিভিন্ন লিঙ্কারের দ্বারা জুড়েই কিন্তু কখনো কমপ্লেক্স সেন্টেন্স হয়, কখনো কম্পাউন্ড সেন্টেন্স হয়। ঠিক আছে, তাহলে সিম্পল সেন্টেন্সের ভিতরে কখনো তুমি কিন্তু টুকরো বাক্য দেখতে পাবে না। টুকরো বাক্য মানে বাক্যই, ওর মধ্যেও সাবজেক্ট ভার্ব থাকে। ঠিক আছে, তাহলে তুমি কমপ্লেক্স সেন্টেন্স আর সিম্পল সেন্টেন্সের মধ্যে একমাত্র কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যেই তুমি ক্লজের ব্যাপারটা আসছে। সিম্পল সেন্টেন্সে কিন্তু ক্লজের ব্যাপার নেই, কারণ সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনিট ভার্ব থাকে আর অন্যান্য নন ফাইনিট ভার্ব দিয়ে যুক্ত হয়। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আর কম্পাউন্ড সেন্টেন্সের থেকে ক্লজটা আসে। তো ক্লজ কি? ক্লজ হচ্ছে একটা বড় বাক্য, যেই বাক্যের ভিতরে যে ছোট ছোট টুকরো টুকরো বাক্য থাকে ওই এক একটা বাক্যকে ক্লজ বলে। ক্লজের ধারণাটা না জানলে কমপ্লেক্স সেন্টেন্সটা একটু বোঝা কঠিন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা যে ক্লজ কি। ধরো একটা বাক্য বলছি যে অ্যাজ আই অ্যাম ইল আই ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং।
ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এই যে টোটাল যে বাক্যটা অ্যাজ আই অ্যাম ইল আই ক্যানট অ্যাটেন্ড দ্য মিটিং, এই টোটাল এটা ওটা সেন্টেন্স। এবার এই বাক্যের ভিতরে এটাকে একটা আমি কমপ্লেক্স সেন্টেন্স বলছি। কেন কমপ্লেক্স সেন্টেন্স বলছি একটু পরে বলছি। এই বাক্যের ভিতরে ভালো করে দুটো টুকরো বাক্য আছে, এটাকে আমি এ টুকরো বাক্য ধরছি, এটাকে আমি বি টুকরো বাক্য ধরছি। এই যে দুটো বাক্য রয়েছে ছোট 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 ছোট, ঠিক আছে, এই বাক্যগুলোকেই ক্লজ বলে। এখানে এ একটা ক্লজ, বি একটা ক্লজ, এই বাক্যে দুটো ক্লজ আছে, ঠিক আছে। তাহলে ক্লজ কি? ক্লজ হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স বলো বা একটা কম্পাউন্ড সেন্টেন্স বলো, সেই বড় বাক্যের ভিতরে যে ছোট ছোট বাক্যগুলো থাকে যেগুলো লিঙ্কার দিয়ে যুক্ত হয় সেগুলোকে ক্লজ বলে। ওকে, তাহলে এইবার এই ক্লজের এইবার এখানে দেখো দু ধরনের আমরা বাক্য দেখতে পেলাম। আমি যদি একটু সেপারেটলি ভাবি, আমি মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারি না, এই বাক্যটাকে আমি আলাদাভাবেও কিন্তু বলতে পারি, বিকজ ইট ইজ কমপ্লিট ইন সেন্স, এটা একা একাই নিজের অর্থকে কমপ্লিট করতে পারছে। কিন্তু আমি যদি বলি যেহেতু আমি অসুস্থ, কি সেহেতু কি, অর্থাৎ বাক্যের সেন্সটা ক্লিয়ার হচ্ছে না। ওকে, তাহলে এখানে স্বাধীনকে, স্বাধীন হচ্ছে এটা, আর এখানে পরাধীনকে, এই বাক্যটা, এই বাক্য পরাধীন বাক্য, কারণ এই বাক্য না থাকলে এর কোনো অস্তিত্ব নেই, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ ইট উইদাউট ইট। ওকে, তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে এটা পরাধীন, এটা স্বাধীন। তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্সেও তাহলে কি বুঝলা, একটা কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা এমন একটা বড় বাক্য যে বাক্যের মধ্যে একের বেশি ছোট ছোট বাক্য থাকবে। ওকে, এবং সেই বাক্যগুলো বিভিন্ন লিঙ্কার দিয়ে যুক্ত হয়, যেমন এখানে অ্যাজ লিঙ্কার, অ্যাজ দিয়ে যুক্ত হয়েছে, ঠিক আছে। হোয়েন থাকতে পারে, টিল থাকতে পারে, আনটিল থাকতে পারে, আনলেস থাকতে পারে, অনেক থাকে, ঠিক আছে। তো এটা অ্যাজ দিয়ে যুক্ত হয়েছে, বিকজ থাকতে পারে, তাহলে এখানে অ্যাজ দিয়ে যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এবার ভালো করে খেয়াল করো যে এটা স্বাধীন বাক্য, এটা পরাধীন বাক্য। তাহলে এটাকে কি বলবো? স্বাধীন ক্লজ। এটাকে কি বলবো? পরাধীন ক্লজ। স্বাধীন ক্লজের ইংরেজি হচ্ছে গিয়ে প্রিন্সিপাল, আর পরাধীনের ইংরেজি হচ্ছে ডিপেন্ডেন্ট। কেউ কেউ ডিপেন্ডেন্ট ক্লজ বলে, আবার কঠিন ইংরেজিতে বলে সাবঅর্ডিনেট। অত দরকার নেই ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ কে এর উপর এটা ডিপেন্ড করছে, তাই এটা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হলো এমন একটা বাক্য যেই বাক্যের ভিতরে টুকরো টুকরো ছোট বাক্য থাকে, সেই বাক্যগুলো বিভিন্ন লিঙ্কার দিয়ে যুক্ত হয় এবং সেখানে একটা স্বাধীন বাক্য থাকে এবং একাধিক পরাধীন বাক্য থাকে, ঠিক আছে। একাধিক বলতে একটাও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কি, আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই, তোমরা বুঝে গেছো, ঠিক আছে। এইবার আমরা কিছু স্ট্রং রুটস থেকে কিছু উদাহরণ নেব এবং সেই উদাহরণ দিয়ে দেখব যে তোমাদের কি করে একটা ট্রিক্স বলবো, ঠিক আছে। ওই ট্রিক্সটা কিন্তু সচরাচর কেউ শেয়ার করে না, ঠিক আছে। এবার এই যে ট্রিক্সটা, এই ট্রিক্সটা হচ্ছে কি একান্তভাবেই তোমাদের জন্য দিচ্ছি আজকে। অনেকেই কি করে, ওই নমিনাল ক্লজ দিয়ে যুক্ত করে দিলাম, রিলেটিভ ক্লজ দিয়ে যুক্ত করে দিলাম, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যুক্ত করে দিলাম, ছেলেবেলে গুলিয়ে ফেলে। কত বেশি গ্রামারের কচকচিন্তা আমরা যাবো না, আমরা বেসিক ব্যাপারটা জানলাম কমপ্লেক্স সেন্টেন্স কি। এবার দেখো হাউ টু কনভার্ট এ সেন্টেন্স ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। চলো দেখা যাক। দেখো প্রথম প্রশ্নটা দেখো, মাই প্যারেন্টস ওয়্যার widely regarded as an ideal couple. এটাকে কমপ্লেক্স করতে হবে। এটা সিম্পল সেন্টেন্স আছে, বুঝতেই পারছো, কারণ এটা একটাই ফাইনাইট ভার্ব আছে রিগার্ডেড। এটাকে কমপ্লেক্স করতে হবে। আমি ওই কোন রিলেটিভ ক্লজ দিয়ে করব, কোন অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করব, কোন নমিনাল ক্লজ দিয়ে করব, অত গ্রামারের কচকচারিতে যাব না। সিম্পলি এটাকে বাংলায় ভাবো, যে বাংলায় এর জটিল বাক্য কি হতে পারে, ভাবো, ভেবেছ? আচ্ছা দেখো, এটাকে যদি বাংলায় বলি তাহলে হয় যে এটা ব্যাপকভাবে বিবেচনা করা হতো যে আমার বাবা মা ছিল একটি আদর্শ দম্পতি, ঠিক আছে। তাহলে আমি যদি বাংলা লিখি যে এটা বিবেচনা করা হতো যে
আমার বাবা মা ছিল একটি আদর্শ দম্পতি। ওকে, কিচ্ছু না, এটাকে ট্রান্সলেট করে দেবো। ট্রান্সলেট করবো, ধরে ধরে ট্রান্সলেট করবো, কারণ ট্রান্সলেশন তো ইংরেজিতে শিখতেই হবে, ঠিক আছে? তা এটা বিবেচনা করা হতো, এটা বিবেচনা করা হতো অ্যাক্টিভ না প্যাসিভ? আমি যদি বলি বিবেচনা করি, তাহলে সেটা কি হতো? অ্যাক্টিভ। করা হতো প্যাসিভ, তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ। সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভের সূত্র কি? অবজেক্ট ওয়াজ ওয়্যার ভি থ্রি। তাহলে এখানে অবজেক্ট কোনটা? এটা। ওকে, এবার এটার পরে ইট যেহেতু সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? ওয়াজ। ইট ওয়াজ, ব্যাপকভাবে এটা লিখে দিই, ইট ওয়াজ ওয়াইডলি। বিবেচনা করা ইংরেজি রিগার্ড, রিগার্ডের ভি থ্রি কি? রিগার্ডেড। ইট ওয়াজ ওয়াইডলি রিগার্ডেড, এটা বিবেচনা করা হতো যে, মানে ব্যাপকভাবে বাংলা লেখা হয়নি, যাই হোক। যে, যে ইংরেজি দ্যাট। পরেরটা কি আছে? আমার বাবা মা ছিল, আমার বাবা ইংরেজি মাই প্যারেন্টস। ছিল ইংরেজি ওয়্যার, এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট। অ্যান আইডিয়াল কাপল। দেখো, ইট ওয়াজ ওয়াইডলি রিগার্ডেড, এটা ব্যাপকভাবে বিবেচনা করা হতো যে মাই প্যারেন্টস ওয়্যার, আমার বাবা মা ছিল একটি আদর্শ দম্পতি। তাহলে কি চুটকিতে হয়ে গেল, তাই তো? আমার কোন ক্লজ, এটাকে যদি বলি এটা নমিনাল ক্লজ বসেছে, ঠিক আছে? নমিনাল ক্লজ মাথার উপর দিয়ে অত দরকার নেই আমাকে, সিম্পলি আমার সেন্সে করব, সেন্সে। ওকে, সেন্সে এটাকে করে নিলাম, এবার জাস্ট সিম্পলি পুট ইট ইন ট্রান্সলেশন, আর কিচ্ছু না। ওকে, তাহলে এবার চলো দ্বিতীয়টা, চলো লিখে নাও। দুই নাম্বার, মাই অস্টার ফাদার used to avoid all in essential comforts and luxuries। এটাকে কমপ্লেক্স করতে হবে। দেখো, মাই অস্টার ফাদার used to avoid all inessential comforts and luxuries। একই ফান্ডা। আগে বাংলাটা বলি এর। আমার খুব অস্টার কাদের বলে? যারা খুব নিয়ম ঠিয়ম মানে, এই টাইপের, সিম্পল লাইফ লিড করে। তা আমার সেই অস্টার ফাদার, সে এড়িয়ে চলতো সমস্ত রকমের অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতাকে। বাংলায় করি, কি হবে ভাবো? ভেবেছ? ওকে, দেখো, আমি যদি এরকম বলি বাংলায়, আমার অস্টার ফাদার অ্যাভয়েড করতো সমস্ত আরাম এবং বিলাসিতাকে, যেগুলি ছিল অপ্রয়োজনীয়, যেগুলি ছিল অপ্রয়োজনীয়। ঠিক আছে, এটা লিখি, এটা ট্রান্সলেট করব, উত্তর হয়ে যাবে। দেখো, আমার কি বলবো, এটা সাধারণ লিখি, সাধারণ বাবা এড়িয়ে চলতো সমস্ত আরাম ও বিলাসিতাকে, যেগুলি ছিল অপ্রয়োজনীয়। সিম্পলি ট্রান্সলেট করে দিচ্ছি, তাহলে মাই অস্টার ফাদার used to avoid all comforts
and luxuries which যেগুলি were ছিল inessential. ওকে, দেখো এবার ও তো আমার জানার দরকার কি হুইচ রিলেটিভ ক্লজে বসে, আসলে এটা রিলেটিভ ক্লজই হয়েছে কারণ কমফোর্টস অ্যান্ড লাক্সারিকে হুইচটা মডিফাই করছে। ওকে, তা আমার ও তো জানার দরকার নেই তো হুইচ কোন ক্লজে বসে, তা আমার সিম্পলি হুইচ মানে যেটি, হু মানে যে বা যারা, এগুলো জানো, এগুলো সেন্সে বসিয়ে দাও। এখন ম্যাচিওর ব্রেন, ছোটোবেলায় অনেকের হয়তো থাকে না, তাই অনেক গ্রামার করাতে হয়, এখন তো কম বেশি তোমাদের ব্রেন ম্যাচিওর। ওকে, তা ম্যাচিওর যেহেতু ব্রেন, বাংলা করো, ট্রান্সলেশন করো, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো চলো তৃতীয়টা। Mine was a very secure childhood. Mine was a very secure childhood, materially and emotionally. Materially and emotionally. দেখো, আমার ছিল একটি নিরাপদ বা নিশ্চিত শৈশব, পার্থিবভাবে এবং ইমোশনালি মানে মানসিকভাবে। ঠিক আছে, এই যে আব্দুল কালামের শৈশবটা ভালোই কেটেছে, কোনো সেরকম বেসিক নিডের কোনো অসুবিধা ছিল না, তোমরা গল্পে পড়েছো এই আত্মবায়োগ্রাফিতে যেটা রয়েছে। তা এখানে দেখো, আমার ছিল একটি খুব নিরাপদ শৈশব, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। এটাকে বাংলায় ভাবো কি হবে, ভেবেছ? শোনো তাহলে কি বলবো, আমার ছিল একটি শৈশব, আমার ছিল একটি শৈশব যেটি ছিল নিরাপদ ইমোশনালি এবং ম্যাটেরিয়ালি। ওকে, তাহলে কি লিখবো, মাইন ওয়াজ এ চাইল্ডহুড, তার আর বাংলা লিখলাম না, মাইন ওয়াজ এ চাইল্ডহুড হুইচ ওয়াজ সিকিউর, যেটা ছিল নিরাপদ, ম্যাটেরিয়ালি, এ দুটো অ্যাডভার্ব, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। ওকে, বুঝেছো? 3 নাম্বার একই রকমভাবে এটা হুইচ দিয়ে যুক্ত হয়েছে, গ্রামারের কচকচেতে গেলে রিলেটিভ ক্লজ, কারণ এই হুইচটা চাইল্ডহুডকে বোঝাচ্ছে। তা এগুলো এমনিই হয়ে যাবে, তুমি যদি জাস্ট প্যাটার্নটাও বোঝো। তুমি খেয়াল করো যে আমি কি লিখলাম, বাংলাটা সঠিকভাবে গোছাবা। আমার ছিল একটি শৈশব, যেটি ছিল, তাহলে যেটিটা কার পরে বসিয়েছি, চাইল্ডহুডের পর। এটা স্বাভাবিক, এই লিঙ্কারগুলো একটা জিনিস মনে রাখবা, যাকে বোঝায় ঠিক তার পরে বসে। এখানে হুইচ চাইল্ডহুডকে বোঝাচ্ছে, তাই চাইল্ডহুডের পরে বসেছে। ওকে, এইটা শুধু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে বেসিক নিয়ম, এছাড়া সেন্সে করো। ওকে, চলো 4 নাম্বার। I normally ate with my mother sitting on the floor of the kitchen. I normally ate with my mother when I ate with my mother sitting on the floor of the kitchen. Sitting on the floor of the kitchen. ওকে, দেখো আমি সাধারণত খাই আমার মায়ের সাথে
বসিয়া ফ্লোর, মেঝেতে অফ দ্য কিচেন, রান্নাঘরে। এটা দেখতেই পাচ্ছ, এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ একটাই ফাইনিট ভার্ব আছে এট, আর এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, এটাকে কনভার্ট করতে হবে কমপ্লেক্সে। ঠিক আছে, আবার বলছি, একদম সিম্পলি টার্ন ইট ইন বেঙ্গলি অ্যান্ড মেক ইট অন দ্য বেসিস অফ সেন্স। ওকে, তাহলে ভালো করে খেয়াল করো, বাংলায় ভাবো দেখি, 30 সেকেন্ড টাইম দিলাম, বুঝেছ? ভাবুনি? আচ্ছা বলে দিচ্ছি, দেখো, আমি খাই মায়ের সাথে মেঝেতে বসে। তাহলে এটাকে যদি আমি দুটো ক্লজের মতো করে ভাবি, দুটো পার্টে ভাবি, তাহলে কি হয় যে আমি আমার মায়ের সাথে খাই, আমি আমার মায়ের সাথে খাই যখন আমি মেঝেতে বসি, এটা না, আমি মেঝেতে বসি যখন আমি মায়ের সাথে খাই। কোনটা ভালো হয়? এটাই ভালো হয়। ওকে, তাহলে এটা করি, আমি মেঝেতে বসি। ঠিক আছে, তাহলে এটা দেখো সিটিং, এটা তো তোমার V1 আছে, তা V1 এর এটা যেহেতু বুঝতেই পারছো, এটা যেহেতু V2 পাস্ট ফর্ম, তাহলে টোটাল বাক্যটাকেই আমি কমপ্লেক্স সেন্টেন্সটাই পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে এখানে অটোমেটিক্যালি আমার কি হয়ে যাবে, এটা তোমার সিটিংটা হয়ে যাবে এখানে আমার স্যাট। I normally sat on the floor of the kitchen when I ate with my mother. ওকে, কিচ্ছু করলাম না, জাস্ট এটাকে কনভার্ট করলাম বাংলায় অ্যান্ড এটাকে ইংলিশে ট্রান্সলেট করলাম। কোনো রিলেটিভ ক্লজ, নমিনাল ক্লজ ওই কচকচিতে যাবই না। ওকে, তো লাস্ট চলো 5 নম্বর। I asked my father about the relevance of prayer. ওকে, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে। এটা বুঝতে পারছো, এটাও সিম্পল সেন্টেন্স, একটাই ফাইনিট ভার্ব আছে। ওকে, এটাকে কনভার্ট করবো কমপ্লেক্সে, একই ট্রিক্স, বাংলা ভাবো, ভেবেছো? বলি এবার, দেখো মেলে কিনা। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম প্রার্থনার রিলেভেন্স কি। তাহলে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম প্রার্থনার গুরুত্ব কি ছিল, তাই তো? তাহলে আমি যখন বলছি প্রার্থনার গুরুত্ব কি ছিল, অটোমেটিক একটা এক্সট্রা সেন্টেন্স কিন্তু অ্যাড হয়ে গেল। অর্থাৎ এক্সট্রা সেন্টেন্স অ্যাড হয়ে যাওয়া মানে কি, এটা কমপ্লেক্স হয়ে যাওয়া। ওকে, তাহলে এটা আমি করি, I asked my father what the relevance of the prayer was. এখানে কিন্তু ভুলেও হোয়াট ওয়াজ দ্য রিলেভেন্স অফ প্রেয়ার করবা না, কারণ করলে কিন্তু সেটা কোশ্চেন হয়ে যাবে অটোমেটিক। অনেকে ভুল করে ছাত্রছাত্রীরা, হোয়াট দ্য রিলেভেন্স অফ দ্য প্রেয়ার ওয়াজ, ভার্বটা পড়ে যাবে, কারণ এটা কিন্তু কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা একটা প্লেন অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই ভুলেও কিন্তু এই যে লিঙ্কার দেখছো এরপরে কিন্তু ভার্ব আনবা না। ঠিক আছে, কারণ এখানে অটোমেটিক কিন্তু সাবজেক্ট এখানে রয়েছে, রিলেভেন্স অফ দ্য প্রেয়ার এখানে সাবজেক্ট। ঠিক আছে, তা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই ধরনের ভিডিও যদি চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই নোটিফিকেশন বেলটাকে ট্যাপ করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আসলে যত তাড়াতাড়ি সম্ভব এটা তোমরা দেখতে পারো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।